হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। ঠিক আছে, এবার আমাদের আগের একটা ভিডিওতে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা পড়ানো হয়েছিল, তাই তো? হিউম্যান নিউট্রিশন কী করে হয় সেটা পড়ানো হয়েছিল। আজকে আমরা পুষ্টির প্রকারভেদটা বা মোডস অফ নিউট্রিশন এটা জানবো। ঠিক আছে, পুষ্টি মানে কি? যে প্রক্রিয়ার মাধ্যমে ধরো একটা তুমি খাবার খেলে, সারাদিন খাবার দাবার খেলাম, কিন্তু খাবার দাবার খাওয়ার পরে তার থেকে কোনো পুষ্টি তো আসলো না, মানে তুমি কোনো এনার্জি পেলে না। এই যে এনার্জিটা পাবে, সেই এনার্জি পাওয়ার জন্য তো কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে যেতে হয় ফুডটাকে, সেই যে প্রসেসটা সেটা হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, পুষ্টি মানে হচ্ছে পুষ্টি এমন একটা প্রসেস যেখানে তুমি জৈব কঠিন তরল খাদ্য গ্রহণ করতে পারো এবং সেই গৃহীত যে খাদ্য সেটা তোমার শরীরে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ প্রভৃতি প্রসেসের মাধ্যমে যাবে এবং তোমার বডিতে যে প্রয়োজনীয় শক্তি ছিল সেটা সরবরাহ করতে সাহায্য করবে। ঠিক আছে, এইটাকে বলি আমরা পুষ্টি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কি হয়? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যখন আমরা খাবার নিচ্ছি, খাদ্য গ্রহণ হচ্ছে, যখন সেটা বডির মধ্যে ব্রেকডাউন হচ্ছে ফুডের, সেটা কি পরিপাক হচ্ছে। তারপরে সেখান থেকে যখন এনার্জি তৈরি হচ্ছে সেটা কি বিপাক হচ্ছে। তার থেকে যখন আমার বাকি যে মলিকুলগুলো, যে নিউট্রিয়েন্টসগুলো যেগুলো আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে, সেটা কি আত্তীকরণ হচ্ছে বা অ্যাসিমিলেশন হচ্ছে। আর লাস্টে কি হয়? বহিষ্করণ হয়, মানে ইজেশন হচ্ছে, যেটা বলি বহিষ্কৃত খাদ্য কি স্টুল তৈরি হচ্ছে তোমার বডিতে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে টোটাল প্রসেসটা, এইটাকে আমরা বলবো পুষ্টি। ঠিক আছে, এবার পুষ্টি ব্যাপারটা কি? পুষ্টিকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, পুষ্টি দেখো শুধু প্রাণীদের ক্ষেত্রে তো পুষ্টি হয় এমন নয়, উদ্ভিদের ক্ষেত্রেও হয়। প্রাণীদের ক্ষেত্রে, আমি মানুষের ক্ষেত্রে যেটা বললাম সেটা প্রাণীদের ক্ষেত্রে খাটে। ভিডিও হচ্ছে তো? আচ্ছা, আমি মানুষের যেটা বললাম সেটা প্রাণীদের ক্ষেত্রে খাটে। ঠিক আছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ খাবার কি করে তৈরি করে? উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ সালোকসংশ্লেষ করে। সালোকসংশ্লেষ থেকে কি হয়? অঙ্গারাত্তীকরণ হয়। পরীক্ষায় লিখেছিলে তোমরা, কোশ্চেনটা আমি বলেছি আগে। অঙ্গারাত্তীকরণ মানে কি? বহিস্থ পরিবেশে যে কার্বন থাকে, কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বনটা কোষের অঙ্গীভূত হয়, তাই তো? কোষের অঙ্গীভূতিকরণ ঘটে এখানে, তাহলে সেটা অঙ্গারাত্তীকরণ হয়। এবার এই গোটা ব্যাপারটাই কিন্তু পুষ্টি। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে? সালোকসংশ্লেষের মাধ্যমে যে খাবারটা পাচ্ছি সেটা আমার বডিতে স্টোর হচ্ছে এবং সেখান থেকে এডিপি তৈরি হচ্ছে। কীভাবে দেখেছো তোমরা শ্বসনের ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রেও ব্যাপারটা দেয়, প্রাণীর ক্ষেত্রে তো গ্রেপ সাইকেল হবে। এবার সেই প্রসেসটা যেটা বা ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, এগুলো অনেকগুলো প্রসেস হয়, সেখানেও তুমি এই শক্তিগুলো উৎপন্ন হবে। আমি খাবার খেলাম, সেটা শুধুমাত্র খাদ্য গ্রহণ, যতক্ষণ না সেখান থেকে পুষ্টি তৈরি হচ্ছে বা তুমি নিউট্রিয়েন্ট পাচ্ছ, তোমার শরীরের প্রয়োজনীয় নিড মিটছে, ততক্ষণ সেটা খাদ্য গ্রহণই থাকবে। যখন এগুলো ফুলফিল করবে তখন সেটাকে নিউট্রিশন বা পুষ্টি বলা হবে। ঠিক আছে, এবার আমরা পুষ্টিকে কতগুলো ভাগে ভাঙবো। ঠিক আছে, সেটা কি? প্রাণীয় পুষ্টি আর উদ্ভিজ্জ পুষ্টির মধ্যে এরকমভাবে ভাগ করবো। প্রথম যে পার্টটা আমরা ভাঙবো সেটা হচ্ছে প্রাণী আর উদ্ভিদ। ঠিক আছে, দুটো ভাগে ভাঙিয়ে আগে তারপরে দেখছি। তাহলে পুষ্টিকে আমি দুটো মোড়ে ভাঙলাম। এটা একদম বইতে তোমাদের যেভাবে আছে সেভাবেই পড়াচ্ছি, এটা ওখান থেকে পেয়ে যাবে, সেভাবেই আছে পুরোপুরি এখানে। উদ্ভিদ পুষ্টি, আচ্ছা উদ্ভিদ পুষ্টি আর হচ্ছে প্রাণী পুষ্টি। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টি আর প্রাণী পুষ্টি। এবার উদ্ভিদ পুষ্টি আর প্রাণী পুষ্টিকে অনেকগুলো ভাগে ভাঙতে পারি আমি, তাই তো? আগে উদ্ভিদটা দেখবো, তারপরে প্রাণীতে আসছি। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে স্বভোজী পুষ্টি, যেটা নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি, তাই তো? যারা স্বভোজী উদ্ভিদ তারা সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সেটা থেকে তাদের শ্বসনের মাধ্যমে খাদ্যস্থ যে শক্তি সেটা গতিশক্তিতে রূপান্তরিত বা এটিপি তৈরি হয়, তাই তো? এবার সেটা এখানে পেয়ে গেলাম। আর স্বভোজী আর এখানে হচ্ছে পরভোজী। হ্যাঁ, এই স্বভোজী পুষ্টির এখানে একটা কথা মেনশন করে দেওয়া ভালো, কারণ তোমরা আমাকে অনেকে ফোন করেছিলে যে গ্লাইকোলাইসিসের সময় আমি 2 অণু এডিপি কেন দেখিয়েছি, তাই তো? 2 অণু এডিপি দেখিয়েছি কারণ ওখানে বেসিক্যালি 4টে অণু তৈরি হয়, তার মধ্যে 2টো এডিপি আগে অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে 2টো এডিপি পাই আমি। এবার NADPH2 যেটা, সেই NADPH2টা প্রতিটা NADPH2 প্রান্তীয় শ্বসনে গিয়ে 3টে করে এটিপি তৈরি করে, তার জন্য 3 × 6 ওখানে 8টা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, কিন্তু এটা আমি ওখানে মেনশন করিনি কেন? কারণ প্রান্তীয় শ্বসন যে পার্টটা সেটা একটু জটিল প্রসেস, তোমাদের বইতে ডিটেল নেই, কিন্তু সেটা পরে যখন বোঝাতে লাগবে তখন ওটা প্রয়োজন পড়বে। সেই জন্য এই প্রান্তীয় শ্বসনটা আমি ক্লাসে বোঝাবো।
যখন শুরু হবে পড়ানো তখন বোঝাবো, কারণ এখানে বোঝালে অনেক ডাউট হবে, সেটা ক্লিয়ার করাটা পসিবল না, বা জুমে হয়তো এর মধ্যে একদিন ক্লাস নেবো, সেদিন বোঝাবো প্রান্তীয় শ্বসনটা। ঠিক আছে, আপাতত এইটা ওইটা জেনে রাখো, যেটা দুটো এটিপি দুটোই, কিন্তু যে এনএডিপি রেশিওটা তৈরি হচ্ছে সেটা প্রান্তীয় শ্বসনে যখন যাবে তখন 3টে করে এটিপি তৈরি করবে পার হেড। তাহলে দুটো এটিপি একশো ছিল, তাহলে 3 দুগুণে 6 প্লাস 2, তাহলে 8টা এটিপি তৈরি হচ্ছে ওখানে। এইটা হচ্ছে হিসাব, ওটা ওইখানে মাথায় রাখবে, কারণ আমি যখন ক্রেবস সাইকেলের সময় হিসাব করি তখনও পর্ব 8টা করেই দেখিয়েছি। ঠিক আছে, বইতে কোনো ভুল নেই। এই প্রান্তীয় শ্বসনটা আমি দেখাইনি, পড়াইনি এখনো, সেই জন্য প্রান্তীয় শ্বসনটা বলিনিও ভাবে। প্রান্তীয় শ্বসনটা যখন পড়াবো তখন এটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর এখানে দুটো কি বললাম, উদ্ভিদ পুষ্টি আর প্রাণী পুষ্টি। উদ্ভিদ পুষ্টিকে দুটো ভাগে ভেঙেছি, একটা স্বভোজী একটা পরভোজী, তাই তো? স্বভোজী পুষ্টির ক্ষেত্রে বলার কিছু নেই, যারা সালোক সংশ্লেষ করতে পারে বা অটোট্রপস, তাই তো? স্বভোজী বা অটোট্রপস। অটো মানে কি? নিজে নিজে, তাই তো? অটোমেটিক বা অটোমেটেড। অটো মানে নিজে নিজে হবে, আর ট্রফ মানে হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, নিউট্রিশন বা পুষ্টি। যারা নিজেদের পুষ্টি নিজেরাই সম্পন্ন করতে পারে, অন্যের হেল্প লাগবে না, তারা হচ্ছে অটোট্রপস। কেন? কারণ স্বভোজী উদ্ভিদ যারা, তারা কি করতে পারে? সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ করতে পারে মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার জন্য এটাকে আমরা বলবো অটোট্রপস। অটোট্রপসই, বেশি কিছু বলার নেই। তারপরে আসছে পরভোজী বা হেটেরোট্রপস। পরভোজী বা হেটেরোট্রপস। পরভোজী কারা? হেটেরোট্রপসের মধ্যে কেন হেটেরো কেন? কারণ অনেক মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট, তাই তো? অনেক জনের উপরে ডিপেন্ডেন্ট পুষ্টির জন্য, তাই তারা হেটেরোট্রপস। এবার এই পরভোজী যারা ধর নিজেরা ডিরেক্টলি খাবার তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে নিয়ে আমরা অনেকগুলো ভাগ করবো। ঠিক আছে, সেই ভাগগুলো করিয়ে দেবো। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে পরজীবী। ঠিক আছে, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে পরজীবী। ঠিক আছে, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে পরজীবী। ঠিক আছে, পরজীবী মানে কি? পরজীবীর ক্ষেত্রে আরেকটা কথা লিখতে পারবে, বা প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইট সিনেমা নয়, হ্যাঁ, যেটা অস্কার পেয়েছে সেটা নয়। প্যারাসাইটের ক্ষেত্রে তোমরা একটা জিনিসভাবে লিখতে পারো, কীরকম? প্লাস মাইনাস। কেন? ধরো তোমার বডিতে, আমি মানুষের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ হবে, সেটা পরেও কাজে লাগবে। যেমন কৃমি তোমার বডিতে আছে, তোমার বডিতে বাস করছে, উল্টে তোমার ক্ষতি করছে, ওর লাভ হচ্ছে, তাই তো? তার মানে যদি দুটো স্পিসিসকে ধরি, একজনের লাভ হবে আর একজনের ক্ষতি হবে, মানে যার বডিতে থাকবে। পরজীবী মানে তারা যারা পোষকের বডিতে থাকবে। পোষক মানে কে? যার বডিতে ও বাসস্থান বাঁধছে, তাই তো? যেখানে বড় হচ্ছে, যার বডিতে ও বড় হবে, তার ক্ষতি করবে এবং নিজের লাভ করবে। ঠিক আছে, তারা হচ্ছে পরজীবী। তার মানে কারা পড়ছে পরজীবী? যেমন স্বর্ণলতা পড়ে, তাই তো? স্বর্ণলতা খুব কমন এক্সাম্পল একটা, কারণ যে কোনো গাছে তুমি দেখতে পাবে স্বর্ণলতা পাওয়া যায়, তাই তো? আর কি তা পাবো আমরা? বেড়ানো ফোড়া পাবো, আর কি পাবো? অ্যাপসেশিয়া পাবো। এগুলো এক্সাম্পল বইতে আছে, পেয়ে যাবে। আমি খুব সহজ এক্সাম্পলটা লিখি, সেটা হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে, পরজীবী তাহলে কারা বললাম? যারা অন্যের বডিতে বসবাস করবে এবং তার ক্ষতি করবে এবং নিজে উপকৃত হবে, তারা হচ্ছে পরজীবী বা প্যারাসাইট। ঠিক আছে, তারা প্যারাসাইটিক ইন নেচার। এবং এদের ক্ষেত্রে কি হয়? এদের দিয়ে সালোক সংশ্লেষ সেভাবে হয় না বললেই চলে। কারণ কি? তাদের যে শোষক মূল থাকে সেটা পোষকের বডিতে ঢুকে যায়, পোষকের বডিতে ইনভেড করে এবং পোষকের বডি থেকে যে নিউট্রিয়েন্ট সেটাকে শোষণ করতে থাকে। তার জন্য তাদের নিজেদের যে কলাতন্ত্র সেটা ওইভাবে গঠিত হওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তারপরে যে পার্টটা ভাঙবো, পরজীবীর পরে যেটা আসবে, দ্যাট ইজ মৃতজীবী। ঠিক আছে, মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, বা এদের মোডটাকে বলা হয় স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন। এদেরকে বলা হয় স্যাপ্রোফাইট। ঠিক আছে, লাস্টে এই থাকবে না আইসের সবারই, তারা হচ্ছে স্যাপ্রোফাইট। এবং এদের যে নিউট্রিশনটা সেটাকে বলা হয় প্যারাসাইটিক নিউট্রিশন, এদেরটা যেটা সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। ঠিক আছে, মৃতজীবী কারা? যারা অন্য উদ্ভিদ, মানে পচা গলা ধরো আছে মৃতজীবী, তা কাদের উপরে বলবে? ধরো পচা গলা কোনো জীব আছে, তার বডির উপরেও জন্মাচ্ছে। যেমন কে? মিউকর, জানো তোমরা, ছত্রাক আগে পড়েছো। মিউকর আছে, আর কি আছে? অ্যাগারিকাস আছে, যেগুলো মাশরুম আমরা খাই, তারা সবাই। তাহলে আমি একটা এক্সাম্পল লিখি এখানে সহজ, সেটা হচ্ছে মিউকর।
মিউকোরেসপি, ঠিক আছে, মিউকোরেসপি। স্যাপ্রোফাইট যারা তারা হচ্ছে মিউকোরেসপি, এবং এরা কি হয় যে মৃত যে বস্তু, মৃত যে বডি পড়ে আছে, যে জৈব বস্তু মৃত পড়ে আছে তার থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে বা পুষ্টির রস শোষণ করে এবং নিজের পুষ্টি সম্পন্ন করে, ঠিক আছে। তারা হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, ঠিক আছে। তারপরে যারা আসছে তারা হচ্ছে মিথজীবী। তারপরে যারা আসছে তারা হচ্ছে মিথজীবী বা সিম্বায়োটস, ঠিক আছে, বা সিম্বায়োটিকও বলা হয়, সিম্বায়োটিক এলিমেন্ট বলা হয়। এদের নিউট্রিশনটা হচ্ছে সিম্বায়োটিক নিউট্রিশন। এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে প্লাস মাইনাস ভাবে দেখা যাবে না, কারণ দুটো যেহেতু জীবিত বস্তু নয়, একটা জীবিত একটা মৃত, মৃতদেহ বা বছরের বছর প্লাস মাইনাস লিখছি না, ঠিক আছে। এক্ষেত্রে লিখবো কি, এর ক্ষেত্রে প্লাস মাইনাস লিখবো, প্লাস মাইনাস জীবী লিখবো, দুটোরই প্লাস লিখবো। কেন? ধরো মিথজীবী মানে কি, সিম্বায়োসিস, তাই তো। পরীক্ষার হলে দেখো, ধরো তুমি একজনকে বললে যে তোমাকে কিছু দেখাতে, তুমি তাকে, তোমার কাছে অঙ্কের দিন দেখাবে, তুমি তাকে ইংলিশের দিন দেখাবে, এরকম পরিস্থিতি। তাহলে এটা কি, তোমাদের মধ্যে কি রিলেশন হচ্ছে? সিম্বায়োটিক রিলেশনশিপ, মিথজীবী রিলেশনশিপ। তোমরা দুজনে কি করছো, একে অন্যের উপরে ডিপেন্ড করে আসো, তাই তো। তাই জন্য এটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ, সেই জন্য দুটোকেই প্লাস প্লাস দেখানো হয়েছে, দুজনেরই লাভ হবে, ঠিক আছে। এই সিম্বায়োটিক রিলেশনশিপের মধ্যে সব থেকে যেটা কমন, যেটা আমরা কমন এক্সাম্পল পাই, সেটা হচ্ছে আমাদের মটর গাছ। মটর গাছের ক্ষেত্রে কি হয়, মটর গাছের মূলে কি থাকে, রাইজোবিয়াম থাকে, তাই তো। এই রাইজোবিয়ামের বডিতে কি থাকে, ধরো এইটা মটর গাছের মূল, এই মটর গাছের মূল আছে, এই ধরো ওর বাকি পার্টগুলো, তাই তো। ধরো মূলটা, এটা মূলের মধ্যে কি থাকে, এরকম অর্বুদ থাকে বা গুটি থাকে বলা হয়, তাই তো। এই যে অর্বুদ বা গুটি থাকে, এরা কি করে, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, তাই তো। এখানে যে ব্যাকটেরিয়া থাকে তারা হচ্ছে N2 ফিক্সিং ব্যাকটেরিয়া, তাই তো। এরা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এবং এদের বডিতে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন, ঠিক আছে। এদের নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন, ঠিক আছে। এই যে লেগ হিমোগ্লোবিন পাচ্ছে এদের বডিতে, এই লেগ হিমোগ্লোবিন কি করবে, লেগ হিমোগ্লোবিনের জন্য ওদের বডিতে কি হবে, নাইট্রোজেনকে ওরা ফিক্স করতে পারে এবং নাইট্রেট সল্টে কনভার্ট করতে পারে। আমরা জেনারেলি যে কোনো অ্যানিম্যাল, পরিবেশে আমাদের নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি হওয়া সত্ত্বেও পরিবেশ থেকে ডিরেক্টলি নাইট্রোজেনকে নিতে পারি না কেউই, কিন্তু এরা যেহেতু এরা ফিক্স করতে পারে, তার মানে এরা কিসের সোর্স দিচ্ছে, প্রোটিনের সোর্স দিচ্ছে। কারণ কি, আমাদের যে বায়োমলিকুলসগুলো আমরা পড়েছিলাম আগে জেনেছি, তার মধ্যে একমাত্র প্রোটিনের ক্ষেত্রেই নাইট্রোজেন আছে, তাই তো। তাহলে প্রোটিনের একমাত্র সোর্স কারা, এরা কিন্তু এই জন্য নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, যেটার জন্যে তুমি ডালে প্রোটিন পাও প্রচুর। কেন পাও, কারণ ওই নাইট্রোজেনটা ফিক্স হয় বলে সেটা এদের বডিতে আরও প্রসেসিং হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, দুজনেরই লাভ হচ্ছে। একজন কি পাইসাম স্যাটিভাম, আর একজন হচ্ছে পাইসাম স্যাটিভাম, মানে আমাদের মটর গাছ, আর আরেকজন যে থাকছে সে হচ্ছে রাইজোবিয়াম, এসম, ঠিক আছে। অনেক স্পিসিস হতে পারে। রাইজোবিয়াম আর পাইসাম স্যাটিভাম এরা কি নিজেদের পুষ্টির জন্য একে অন্যের উপরে নির্ভরশীল। কেন? কারণ রাইজোবিয়াম নাইট্রোজেন ছাড়া ওর নিজের পুষ্টি মানে ও জায়গা পাচ্ছে না অন্য কোথাও থাকার, ও জায়গার জন্য কার উপর ডিপেন্ডেন্ট, মটর গাছের উপরে ডিপেন্ডেন্ট, যেখানে সব ফুড নিউট্রিয়েন্ট পাবে। এবং মটর গাছ কিসের জন্য ডিপেন্ডেন্ট, কারণ এর মাধ্যমেও নাইট্রোজেন ফিক্সেশন হবে, যেটা ওর শস্যের মধ্যে পরে পাওয়া যাবে, ঠিক আছে। তাই জন্য এদের মধ্যে যে রিলেশনশিপটা, দ্যাট ইজ মিথজীবী, ঠিক আছে, বা সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিক আছে। এবং এদের যে নিউট্রিশনটা সেটাকে বলা হয় সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পার্টটা পাবো আমরা সেটা হচ্ছে পতঙ্গভোগ। তার আগে আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে লাইকেন, ঠিক আছে। এদের ক্ষেত্রে যেটা ব্যাপার দেখা যায়, এই ছাড়াও আর একটা বড় এক্সাম্পল হচ্ছে লাইকেন। মেজিকটা মুছি, দুটো জিনিস বলে দিই। আর একটা খুব কমন জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে লাইকেন, যে সিম্বায়োসিসের সব থেকে ভালো উদাহরণ, ঠিক আছে। লাইকেনের ক্ষেত্রে কি হয়, লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাক, এদের দুজনের একটা মিশ্রণ। কি কি থাকে, শৈবাল এবং ছত্রাক, তাই তো। এরা একে অপরকে একসাথে হেল্প করে এবং সেটাকে বলা হয় লাইকেন, ঠিক আছে। এবার এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ফাইকোবায়ন্ট আর মাইকোবায়ন্ট, দুটো জিনিস থাকে। যেটা ফাইকোবায়ন্ট
সেটা হচ্ছে শৈবাল বা অ্যালগি, আর এটা মাইক্রোবায়ন সেটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি। ঠিক আছে, দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ফাইকোবায়ন আর মাইক্রোবায়ন। লাইকেনের যে দুটো পার্ট, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে ছত্রাক। যে পার্টটা শৈবাল সেটাকে বলা হয় ফাইকোবায়ন, যেটা মাইক্রোবায়নের উপর নির্ভরশীল, মানে এইরূপ খাদ্যের জন্য উপর নির্ভরশীল, এর পুষ্টির জন্য উপর নির্ভরশীল। তাহলে যেটা শৈবাল পার্ট সেটাকে বলা হয় ফাইকোবায়ন, এবং যেটা ছত্রাক পার্ট সেটাকে বলা হয় মাইক্রোবায়ন। ঠিক আছে, এই দুটো হচ্ছে পার্ট, আমরা এই দুটো বলতে পারি লাইকেনের ক্ষেত্রে, এই দুটো অংশ। ঠিক আছে, লাইকেনটা কিসের এক্সাম্পল বললাম? মিথজীবীর একটা এক্সাম্পল, খুব ভালো। আচ্ছা, এই হেটারোট্রপসের মধ্যে আরেকটা ভাগ হবে যেটা হচ্ছে পতঙ্গভুক। পতঙ্গভুক বা ইনসেক্টিভোর। ঠিক আছে, ইনসেক্টিভোর, ইনসেক্ট মানে কি জানো? পতঙ্গ, আর ভোর মানে ফিডার, যে খায় সে। ঠিক আছে, ইনসেক্টিভোর কারা? এদের ক্ষেত্রেও প্লাস মাইনাসই ওরকম ব্যাপার, কারণ প্রিডেটার প্রে রিলেশনশিপ। প্রিডেটারকে যে শিকারটা করছে, আর প্রেকে পতঙ্গগুলো যাদেরকে খাওয়া হচ্ছে তারা প্রে বা শিকার, এবং এরা হচ্ছে প্রিডেটার। এই ইনসেক্টিভোরি বা পতঙ্গভুক যারা, পতঙ্গভুকের ক্ষেত্রে কি হয়, এদের নাইট্রোজেনের জন্য বা প্রোটিন কন্টেন্টের জন্য পতঙ্গদের খায়। কীরকম? কারণ পতঙ্গ মানেই তার বডিতে কি থাকবে? প্রচুর প্রোটিন থাকবে। কারণ পতঙ্গর ক্ষেত্রে যে বাইরের বডি সারফেসটা হয় বা ক্যারাপেসটা বলো, সেই ক্যারাপেস বা কাইটিন যে থাকে, বহিঃকঙ্কাল যেটা বলি আমরা, সেটা কি হয়? প্রোটিনেশিয়াস হয়। ঠিক আছে, সেখানে প্রোটিন থাকে। কাইটিনের একটা স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম একবার ক্লাসে। কাইটিন যখন থাকছে তখন তার মধ্যে প্রোটিন থাকছে। যখন এই পতঙ্গভুক যারা উদ্ভিদ, তারা যখন কোনো পতঙ্গকে খাচ্ছে তখন তারা কি খাচ্ছে? প্রোটিন পাচ্ছে। ওখান থেকে যখন খাবার খাচ্ছে তখন প্রোটিন পাচ্ছে ওদেরকে খেলে। তাহলে সেই প্রোটিনের জন্য এরা পতঙ্গদের উপরে নির্ভরশীল এবং পতঙ্গদের এরা খায়। ঠিক আছে, সেই জন্য এদেরকে বলা হয় ইনসেক্টিভোরি। এখানে উপকৃত কে হচ্ছে? গাছটা। ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? পতঙ্গ। প্লাস মাইনাস লিখছি ওই জন্য। ঠিক আছে, এই রিলেশনশিপগুলোকে এভাবে লেখা যায়। আচ্ছা, পতঙ্গভুকের তাহলে কি বললাম? যে নাইট্রোজেনের জন্য ও ডিপেন্ডেন্ট, পুষ্টির জন্য। আচ্ছা, তাহলে পুরোটা একবার বলে নিই। সবজি মানে কি? অটোট্রফ। অটোট্রফ মানে কি? নিজের পুষ্টি নিজেরাই করতে পারে, তার মানে কি সবজি এরা। পরভোজী মানে কি? হেটারোট্রফ, নিজের পুষ্টির জন্য অন্যের উপরে ডিপেন্ডেন্ট, তারা হেটারোট্রফস। এবার হেটারোট্রফস অনেকগুলো ভাগে ভেঙেছিলাম। একটা পরজীবী বা প্যারাসাইট। প্যারাসাইটের মধ্যে কে বলেছিলাম? ষণ্ডলতা। কি? পোষক দেহ থেকে নিজে লাভ নেবে কিন্তু পোষককে ক্ষতিগ্রস্ত করবে, তাই তো? এর পার্থক্যগুলো পরপর পেয়ে যাবে। এরা কি করবে? পোষকদের দেহে অবস্থান করবে, পোষকের দেহ থেকে পুষ্টিরস শোষণ করবে, কিন্তু পোষক ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, মৃতজীবী কারা? যারা পচা গলা যে দেহ বসে আছে সেখান থেকে পুষ্টিরস শোষণ করবে, তারা মৃতজীবী। মিউকর এক্সাম্পল বলেছিলাম। মিথজীবী কারা? যারা একে অপরের সাহচর্যে বসবাস করবে। ঠিক আছে, যেমন কে লাইকেন হতে পারে, শৈবাল আর ছত্রাক একসাথে থাকে। ওর যে শৈবাল পার্টটা সেটাকে আমরা বলি ফাইকোবায়ন, যেটা ছত্রাক পার্টটা সেটাকে বলি মাইক্রোবায়ন। আর তারপরে কি পাচ্ছি? মিথজীবী ছাড়া আরেকটা এক্সাম্পল কি দিলাম? যে পিজাম স্যাটিভা আমাদের মটর গাছ, আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যেটা, এদের দুজনেরও একটা মিথজীবী সম্পর্ক আছে। তারপরে নিয়ে আসছে পতঙ্গভুক। পতঙ্গভুক মানে কি? ইনসেক্টিভোরি। তারা কি? নিজের দেহের প্রোটিনের জন্য অন্যের উপরে ডিপেন্ডেন্ট। অন্য মানে কারা? পতঙ্গের উপরে ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? তারা পতঙ্গকে অ্যাজ প্রে গ্রহণ করে। এদেরকে আমি প্রিডেটর ধরছি বা শিকারী ধরছি, পতঙ্গদেরকে শিকার বা প্রে ধরলাম। তাহলে ওরা কী করবে? পতঙ্গদের খাবে। এবং পতঙ্গদের বহিঃকঙ্কাল যেহেতু কাইটিন নির্মিত এবং সেটাই কি থাকে? প্রোটিন থাকে। তার জন্যে এই যে প্রোটিনটা সেটা এর বডিতে আসবে ডাইজেশনের পরে। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রাণী পুষ্টিটা। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টি এতটা কেন? ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? উদ্ভিদ পুষ্টি দেখলাম, তাই তো? উদ্ভিদ পুষ্টি আর একটা জিনিস একটু বলে নেওয়া দরকার ছিল, আমার খেয়াল ছিল না বলতে। সেটা হচ্ছে পতঙ্গভুক যারা, তাই তো? পতঙ্গভুকদের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা বলতে হবে সেটা হচ্ছে পতঙ্গভুকরা কি করে। ওরা কি করে? পতঙ্গদের মারছে, তার মানে পতঙ্গদের বডিতে কি থাকে? প্রোটিন থাকবে, তাই তো? এবার প্রোটিনকে যে উৎসেচকরা ভাঙে তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, টার্মটা দেখে তুমি পুরোটা বুঝতে পারবে। দেখো, প্রোটিওলাইটিক। ঠিক আছে, প্রোটিওটা কোথা থেকে আসছে?
প্রোটিন থেকে, যেহেতু প্রোটিন কন্টেন্ট আছে তাই তো। আর লাইটিক মানে কি, ব্রেক ডাউন বা ভাঙা, তাই তো। তার মানে প্রোটিনকে যারা ভাঙছে তারা হচ্ছে প্রোটিওলাইটিক। এবার উৎসেচকের কাজ কি, উৎসেচকের কাজ অনেকটা অনুঘটকের মতন। উৎসেচক কি করবে, রিয়াকশনটা যে হচ্ছে সেই রিয়াকশনের স্পিডটাকে বাড়াবে বা কমাবে, তাই তো। উৎসেচক নিয়ে ডিটেলস আমরা পরের ক্লাসে পড়বো, কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট হয়ে আছে, ডাইজেস্টিভের স্ট্রাকচারটা হয়ে আছে, ডাইজেস্টিভের অ্যাক্টিভিটিটা হয়নি, ওটা আমরা পরের পার্টে পড়বো। প্রোটিওলাইটিক যে এনজাইম সেটা কি দুটো ভাগে ভাঙছি, দুটো ভাগে ভাঙা যায় শব্দটাকে, একটা প্রোটিন আর একটা ব্রেকডাউন। তাহলে প্রোটিনকে ব্রেকডাউন করে যারা, তারা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তারা কোথায় থাকছে, পতঙ্গভুকদের বডিতে থাকছে। তার জন্য কি হবে, ওরা পতঙ্গদেরকে ডিরেক্টলি মেরে দিতে পারবে এবং সেখান থেকে ওরা যা নিউট্রিয়েন্ট প্রোটিন সেটা নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের কাজ। তাহলে আমরা উদ্ভিদ পুষ্টিটা পুরোটা দেখলাম, ল্যাবরেটরি যতটা পাওয়া যায়। এবার দেখবো প্রাণী পুষ্টি, ঠিক আছে। আচ্ছা, প্রাণী পুষ্টিকে দেখবো, তাই তো। প্রাণী পুষ্টির ক্ষেত্রে কি, প্রাণী মাত্রেই পরভোজী, তাই তো। প্রাণীর ক্ষেত্রে স্বভোজীর কোনো ব্যাপার নেই খুব একটা। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, সেগুলোকে আমি ধর্তব্যে ধরছি না এখন, ঠিক আছে। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, ক্রাইসাইবাডাইসিমাম এরকম কিছু প্রাণী আছে, তারা স্বভোজী পুষ্টি পারফর্ম করতে পারে, মানে তাদের বডিতে ক্লোরোফিল আছে এবং তারা সালোক সংশ্লেষ করতে পারে। তাদেরকে আমি ছেড়ে রাখছি, আমি ধরে নিচ্ছি যে সমস্ত প্রাণী পরভোজী পুষ্টি সম্পন্ন করে এবং পরভোজী পুষ্টি যেটা করে ওরা, সেটাকে আমরা অনেকগুলো ভাগে ভাঙবো, ঠিক আছে। তাহলে প্রথম যে ভাগটা আমরা ভাঙবো সেটা হচ্ছে পরজীবী। সেটা উদ্ভিদের ক্ষেত্রেও পড়েছিলাম, তাই তো। পরজীবী বা প্যারাসাইটিক বা প্যারাসাইটিক না, প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, প্যারাসাইট। এবার প্যারাসাইট যারা, তারা কি, তারা অন্যের বডিতে থাকবে এবং তারা ক্ষতি করবে। যেমন এক্সাম্পলটা আগের পার্টে দিয়েছিলাম, সেটা হচ্ছে কৃমি। কৃমি তোমার বডিতে থাকছে, তো সারাদিন ঘুরছে ফিরছে, তুমি খাওয়া দাওয়া করছো, তারপরে সেখান থেকে ওর নিউট্রিয়েন্ট পাচ্ছে, তাই তো। এই যে কৃমির ক্ষেত্রে যদি আসি, কৃমি কিন্তু অনেক রকমের হতে পারে। কি কি রকম, ধরো তুমি যে কৃমি দেখছো, কৃমি দু রকম হয় জেনারেলি। একটা হচ্ছে ফিটা কৃমি, একটা গোল কৃমি। এগুলো আমাদের বডিতে দেখা যায়, মানুষের ক্ষেত্রে পাওয়া যায়। বাকি আরও অনেক টাইপের হতে পারে, যেমন ফ্যাসিওলা হেপাটিকা যেটা চ্যাপ্টা কৃমি, শিপের বডিতে দেখা যায়, মানে ভেড়ার বডিতে, ঠিক আছে। কিন্তু পরজীবীদের মধ্যে যেটা মেন ব্যাপার, আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যদি এক্সাম্পলে আসি, তাহলে সেটা হচ্ছে ফিটা কৃমি আর গোল কৃমি। এদেরও প্লাস মাইনাস, কারণ কৃমির ক্ষেত্রে প্লাস, তোমার ক্ষেত্রে মাইনাস, তাই তো। কারণ কৃমি যখন বডিতে থাকছে, তার উপকার হচ্ছে তোমার কোনো কামে লাগছে না, তোমার কোনো উপকারও করছে না, কিন্তু নিজের লাভ হচ্ছে, তাই তো। তাহলে ফিটা কৃমি গোল কৃমি দুটোই হয়। তাহলে আমি গোল কৃমি একটা ধরতে পারি। আচ্ছা, পরজীবীকে দুটো ভাগ করে নিই আগে, ঠিক আছে, তাহলে আরও ভালো হবে, আরও ডিটেল হবে ব্যাপারটা। তাহলে প্রথমে একটা হতে পারে, একটা হচ্ছে অন্তঃপরজীবী, আর একটা হচ্ছে বহিঃপরজীবী। অন্তঃপরজীবী বা এন্ডোপ্যারাসাইট, আর এটা হচ্ছে একটোপ্যারাসাইট, ঠিক আছে। দু রকম হতে পারে, একটা অন্তঃপরজীবী আর একটা বহিঃপরজীবী। অন্তঃপরজীবী জেনারেলি আমরা যেটা বলছি কৃমি। কৃমি কি করে, তোমার বডিতে থাকছে এবং তোমার বডি থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে, তাই তো বললাম। তাহলে এর ক্ষেত্রে এক্সাম্পল কি হয়, অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, ঠিক আছে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস বা গোল কৃমি, এটা জানো। আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে টিনিয়া, টিনিয়া সোলিয়াম, আর একটা হয় টিনিয়া স্যাজিনাটা, ঠিক আছে। এই তিনটে এক্সাম্পল লিখে দিলাম। একটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, যেটা গোল কৃমি আমাদের ক্ষেত্রে, যেটা অ্যাসকারিয়েসিস রোগ হয় আমাদের ক্ষেত্রে। আমরা জেনারেলি যখন অ্যাসকারিসের ক্ষেত্রে কি প্রাইমারি হোস্ট সেকেন্ডারি হোস্ট এরকম কিছু থাকে না, ধরো মানুষ থেকে মানুষেই এটা ট্রান্সমিশন হয়। কিন্তু এই টিনিয়া সোলিয়াম বা টিনিয়া স্যাজিনাটা এগুলো অন্য একজনকে লাগে। যেমন কি, যেমন আগে বলা হয় খুব আমাদের, যে অসিদ্ধ মাংস খেতে নেই, মানে অল্প সিদ্ধ বা অসিদ্ধ মাংস খেতে নেই, শুয়োরের মাংস খেলে এটা হতে পারে, তাই তো, কৃমি হবে। সেই কৃমিটা কোনটা, সেই কৃমিটা হলো টিনিয়া সোলিয়াম। ব্যাপারটা কি হয়, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস যেটা, সেটা ধরো কোনো একজন ব্যক্তি, তার বডিতে অ্যাসকারিস আছে, সে কৃমিতে এফেক্টেড, তার বডিতে কিছু অ্যাসকারিসের টিম আছে, সে কোনো একটা ওপেন স্পেসে গিয়ে স্টুরিং করলো বা মল ত্যাগ করলো।
এবার তোমার ধরো গ্রামের দিকে সবজি চাষ হচ্ছে, যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কি হবে, ওই যে মলটা যেটা পড়ে আছে সেটায় জল পড়বে এবং সেখান থেকে যে ডিমগুলো ছিল সেগুলো ছিটকে ছিটকে বিভিন্ন গাছে লেগে যেতে পারে। এবার তুমি কাঁচা শাকসবজি যেগুলো খাচ্ছ সেগুলো যদি ঠিকঠাক করে না খাও, যেমন লেটুস পাতা, আমাদের যে লিয়েন্ডার বেসের লেটুস পাতা খুব পছন্দ ছিল এবং লিয়েন্ডার বেস লেটুস শাক খেতে প্রচণ্ড পরিমাণে, এবং তার থেকে লিয়েন্ডার বেসের যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যাসকারিয়াসিস এবং ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে। ও লিয়েন্ডার বেসের মানে ব্রেন অ্যাটাক অবধি হয়েছিল, তারপরে নর্মাল টেনিস করে ফিরে এসেছে, সেটা আলাদা কথা। তো লিয়েন্ডার বেসের এরকম অ্যাসকারিয়াসিস হয়েছিল। এই যখন তোমার এই অসিদ্ধ স্যালাড খাচ্ছ এগুলো, তখন কেউ তোমার বডিতে যাচ্ছে, তোমার বডিতে পাকস্থলীর এখানে যাচ্ছে, যখনই পাকস্থলী যাবে পাকস্থলীর HCl এর প্রেজেন্সে ও কী হবে, ওর বাইরের যে ডিমের যে খোলসটা সেটা ফেটে যাবে এবং সেখান থেকে একটা লার্ভা বেরিয়ে পড়বে। সেই যে লার্ভাটা বেরিয়ে পড়লো সেই লার্ভাটা তোমার গোটা বডিতে ট্রাভেল করবে এবং বংশবিস্তারও করতে পারে। এবং অনেক সময় এরকম হয়, নিউমোনিয়াও হয়, এর ক্ষেত্রে ক্রনিক নিউমোনিয়াও হতে পারে। কীরকম, ধরো তোমার শ্বাসনালীর যে প্যাসেজ সেখানে এসে আটকে গেল, অনেক সময় নাক মুখ দিয়ে কৃমি বেরোয়, বডি আস্তে আস্তে রুক্ষ মানে একদম রোগা হয়ে যায়, এবং এর থেকে যে সিনড্রোমটা হয় সেটাকে বলা হয় লোফার সিনড্রোম, ঠিক আছে। লোফার সিনড্রোম, তোমরা লোফার শু দেখেছো, লোফার জিন্স দেখেছো, লোফার সিনড্রোম বলা হয় এটাকে। কেন, কারণ ব্যাপারটা এসছে কোথা থেকে, আমেরিকার রিজিয়ানে যারা একটু বেশ আড্ডাবাজ লোকজন, তারা একটু অন্যরকম ড্রেসপত্র নিয়ে থাকতো, বা ড্রাগ এডিক্টেড এরকম যারা, তাদেরকে লোফার বলা হতো, ঠিক আছে। এবং তাদের থেকে তাদের মতন ব্যাপারটা খানিকটা, তার জন্য এই সিমটমটাকে বলা হয় লোফার সিমটম, ঠিক আছে। এইটা একটা ডিজিজ, আর থেকে নিউমোনিয়াও হতে পারে আমাদের। আচ্ছা, এছাড়া টিনিয়া সোলিয়াম টিনিয়া স্যাজিনাটা কি, ধরো কোনো একটা মানুষের বডিতে টিনিয়া সোলিয়াম ছিল, সে আবার ওই খোলা জায়গায় স্টুডিং করলো। এবার আমাদের শুয়োর কি জেনারেলি কপ্রোফ্যাগি, তাই তো, মলমূত্র খায় একটা। এবার শুয়োর যখন ওখান থেকে খাওয়া দাওয়া করছে তখন ওর বডিতে কি আসবে, ওই ডিমগুলো চলে আসবে, এবং ডিমগুলো শুয়োরের বডিতে যখন আসছে তখন সেখান থেকে ওর বডির যে এনজাইম, তার জন্য ডিমের খোলসটা ভেঙে সেটা ওর মাসেলে গিয়ে জমে যায়। এবং মাসেলটা কীরকম দেখতে হয়, খানিকটা এরকম, ধরো এটা মাসেল, এই ধরো মাসেল আছে, এই ধরো মাসেল এরকম পরপর সাজাচ্ছে, এইভাবে মাসেল আছে, ঠিক আছে। এটা ধরো মাসেল সেল। এবার তার মধ্যে ধরো এখানে এই ডিমগুলো আছে এরকম, ঠিক আছে, এই ডিমগুলো আছে এরকম মাঝখানে আটকে গেল। এবার যখন তুমি শুয়োরের মাংস খাচ্ছ তখন কি বেসিক্যালি মাসেলটাই খাচ্ছ। এবার সেটা যদি ঠিকঠাক সিদ্ধ না হয় তাহলে এই ডিমগুলো থেকে যাবে, বেঁচে থাকবে। যখন তোমার বডিতে আসবে, তোমার বডির এনজাইম সেগুলোকে কী করে, HCl সেটাকে ব্রেক করবে এবং তোমার বডিতে এরা জন্ম নেবে, আবার বড় হবে আস্তে আস্তে, এবং জেনারেলি এরা ব্রেন অবধি ট্রাভেল করতে পারে এবং সেখান থেকে খানিকটা এনকেফালাইটিসের মতন একটা সিমটম দেখা যায়, ঠিক আছে। এবং এদের থেকে যেগুলো হয় সেগুলো টিনিয়াসিস বলা হয়, সবকটাকে কমন ডিজিজ। এছাড়াও আরও বিভিন্ন রকম ডিজিজ আছে। এটা শুয়োরের মাংসের থেকে এটা হতে পারে, গরুর থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে টিনিয়া স্যাজিনাটা, ওর ক্ষেত্রেও একই রকম ব্যাপার, সেটা গরুর মাসেলের মধ্যে চলে যাবে এবং শাকসবজি থেকে ছড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে অন্তঃপরজীবীর ক্ষেত্রে জানলাম। তারপরে কি জানবো, বহিঃপরজীবী কারা, বহিঃপরজীবী হচ্ছে মাইটস কারা, উকুন, তোমার বডিতে উকুন হতে পারে, সেই উকুনগুলো হচ্ছে মাইটস। তারা কী করছে, তোমার শরীরে আছে এবং তোমার যে হেয়ার ফলিকল সেখান থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে এবং সেখান থেকে ওরা নিজের জীবন ধারণ করছে, তাই তো। এবার এই যে এক্টোপ্যারাসাইট যারা বলছি আমি উকুন, তারা ছাড়াও আরও কিছু এক্টোপ্যারাসাইট আছে। যেমন দেখবে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলে, বিছানা আছে, বিছানার থেকে ধরো আলো পড়েছে, তুমি ঝাড়া দেবে বিছানার উপরে, বাড়ি মারবে, দেখবে প্রচুর ধুলো উঠছে, তাই তো। এবং সেই ধুলোর মধ্যেও কিছু কিছু মাইট থেকে যায়, এবং মাইট খুব মাইক্রোস্কোপিক হয় এবং খুব ছোটো অ্যামাউন্টে হয়, সেটাও তোমার বডিতেও কিছু প্রেজেন্ট থাকতে পারে মাইট। যেমন গরুর বডিতে হয়, দেখবে এঁটুলি বলা হয়, গায়ে একদম আটকে থাকে, সেরকম কিছু পাওয়া যায়। এবার এক্টোপ্যারাসাইটের মধ্যে গিয়ে পড়বে উকুন, এঁটুলি ইত্যাদি। এঁটুলি হয়তো তোমরা দেখো নি, একটু গ্রামের দিকে বাড়ি হলে দেখবে, তাছাড়া দেখো নি। এঁটুলি যেটা গরুর বডিতে থাকে, ঠিক আছে। এবার এই এঁটুলিটার সাথে আর একটা আবার রিলেশনশিপ আছে, সেটা একটু বলে নিই। এঁটুলি ধরো গরুর বডিতে এঁটুলি আছে, এবার সেই এঁটুলি পোকাগুলোকে আমাদের
যে বকটা মানে বনঢেরন যেটা, তার নাম হচ্ছে গোবক বলা হয়। গরুর বডির যে এঁটুলিগুলো তারা ওরা কিন্তু খায়, এবং খাওয়ার জন্যে তাদের সাথে একটা নিজের রিলেশনশিপ তৈরি হয়, সেটাও টাইপ অফ সিম্বায়োসিস। গরু ওর পিঠে ট্রাভেল করায় ওদেরকে, এবং সেখান থেকে ওরা খাবার দাবার নেয়। এটা তোমরা আরও ভালোভাবে, তোমরা হয়তো ডেভিড অ্যাটেনবোরোর নাম শুনেছো, বিবিসির কিছু ডিরেকশন দিয়েছেন উনি। উনি খুব নেচার এক্সট্রিমিস্ট, উনি ব্যাপারে কাজ করেন। নেটফ্লিক্সে একটা সিরিজ আছে আওয়ার প্ল্যানেট করে, সেই আওয়ার প্ল্যানেটে কিছু মানে গ্রাসল্যান্ড কী করে আসলো, সেই গ্রাসল্যান্ডের ভ্যারাইটি কী, এইগুলো কিছু তোমরা দেখতে পারো। তোমরা এখন লকডাউনের পিরিয়ডে এগুলো দেখতে পারো, দেখলে একটা ইন্টারেস্ট হবে। 40 মিনিটের করে একটা এপিসোড আছে, দেখতে পারো। এবার এই যে পার্টগুলো, সেখানে একটা জিনিস দেখানো আছে যে ওখানকার একটা অস্ট্রিচের বডিতে কিছু পোকা হয়, এবং কিছু পাখি আছে যারা খুব নিজেরা অলস প্রাণী, এবং তারা নিজেরা ট্রাভেল করে এদিক ওদিক, অস্ট্রিচের পিঠে পিঠে করে ট্রাভেল করে। এবার অস্ট্রিচ ওর পিঠে ওকে, প্রতিটা অস্ট্রিচ পিঠে একজনকেই ট্রাভেল করতে দেয়, ঠিক আছে, এবং সেটা ওদের হ্যাবিটে অ্যানিম্যাল বিহেভিয়ারে চলে এসছে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওই অস্ট্রিচের বডিতে কিছু মাইটস হয় যেগুলোকে ওরা খায় এবং খেয়ে জীবন ধারণ করে, ঠিক আছে। তার জন্যে ওদের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হয়, মিথজীবিতা তৈরি হয়, সেটাও দেখা যায়। গরুর ক্ষেত্রে দেখা যায়, গরু আর গোবক, দেখবে মাঠে ঘাটে গেলে দেখবে গরুর পিঠে একটা করে সাদা রঙের বক বসে আছে, ওইটাকে বলা হয় গোবক, আর গরুর বডিতে এই এঁটুলিগুলো রাখা, ঠিক আছে। তাহলে পরজীবীর একটু গেল ডিটেল জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিথজীবী। মিথজীবীর ক্ষেত্রে আবার সেরকমই ব্যাপার। আচ্ছা, মিথজীবী, ঠিক আছে। মিথজীবীর ক্ষেত্রে কি, মিথজীবী মানে সিম্বায়োটস, তাই তো, সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপ কার বললাম, একটা গরু আর গোবকের বললাম। এটা তোমরা ক্লাস 6-এ বোধহয় পড়েছো একবার। আর তাছাড়াও যেটা পাবে সেটা হচ্ছে, আমি আগের দিন যখন পড়িয়েছিলাম, রেকটাম পড়িয়েছিলাম, অ্যাপেন্ডিক্স পড়িয়েছিলাম, তখন একটা ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করেছিলাম, তার নাম হচ্ছে ট্রাইকোডার্মা কোনিকি, ঠিক আছে। ট্রাইকোডার্মা কোনিকি কি, ট্রাইকোডার্মা কোনিকি হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যে সেলুলোজকে পরিপাক করতে পারে। আমার মিথজীবী সেলুলোজ করা থাকে, কাঠে ফাটে থাকে, কাঠে বা সবসময় থাকে। এবার মিথজীবী মানে কি, দুজনের ক্ষেত্রেই উপকার হবে, তাই তো। তার মানে দুটোই প্লাস, যে থাকতে দেবে তারও লাভ, যে থাকবে তারও লাভ। তাহলে এখানে একটা ব্যাপার দেখা যায়, যেটা হচ্ছে আমাদের টার্মাইট বা উই পোকা। উই পোকার যে বডি, উই পোকা কী খায়, সাধারণত কাঠ খায়। কাঠে কী থাকে, সেলুলোজ থাকে, যেটা কি একটা পলিস্যাকারাইড পার্ট, তাই তো। সেই পলিস্যাকারাইডকে ভাঙা দরকার, নাহলে মনোস্যাকারাইড যদি না হয় তাহলে ওর বডিতে অ্যাবজর্ব হবে না, নিউট্রিয়েন্ট আসবে না, প্রোটিন পাবে, মানে ঠিকঠাক করে এটিপি তৈরি হবে না। তার জন্য সেটাকে ব্রেক করা দরকার। সেই ব্রেক করতে যারা হেল্প করে তারা হচ্ছে ট্রাইকোনিম্ফ ব্যাকটেরিয়া। এই ট্রাইকোনিম্ফ ব্যাকটেরিয়ারা কোথায় থাকে, উই পোকার পৌষ্টিকতন্ত্রে থাকে। উই পোকার পৌষ্টিকতন্ত্রে থাকার জন্যে উই পোকা যখন সেলুলোজ খাচ্ছে, তখন সেই সেলুলোজটাকেও ভাঙতে সাহায্য করে। বদলে কি হচ্ছে, উই পোকার থাকতে দিচ্ছে কেন, উই পোকার লাভটা কি, ও নিজে সেলুলোজ ভাঙতে পারে না, তাহলে ট্রাইকোনিম্ফ কি সেলুলোজ ভেঙে দিচ্ছে। ট্রাইকোনিম্ফের লাভ কি, ও একটা হোস্ট বডি পাচ্ছে যেখানে ও নিজের সাফিসিয়েন্ট ফুড পেতে পারে, ঠিক আছে। এছাড়াও আর একটা এক্সাম্পল হয়, যেটা হচ্ছে শার্ক আর রোমেরো মাছ, ঠিক আছে। শার্ক কি করে, শার্ক জেনারেলি শার্কের বডিতে কিছু পেট্রোমাইজন মিক্সিন, এটা কিছু ঝুলে থাকে গায়ে, এবং সেই রোমেরো ফিশ সেগুলোকে ফিট করে কিছু, ঠিক আছে, সেইগুলোকে ফিট করে, এবং শার্ক তার জন্য এদেরকে সাপ্লাই করে। এবার পেট্রোমাইজন আর শার্কের যে রিলেশনশিপ, সেটা কিন্তু প্যারাসাইটিক রিলেশনশিপ। কারা প্যারাসাইট, পেট্রোমাইজন মিক্সিন, এরা প্যারাসাইট, কারণ হ্যাগফিশটা কী করে, ওর বডি থেকে সাকশন করছে, তাই তো। তাহলে ওরা প্যারাসাইটিক অ্যাক্টিভিটি, কিন্তু ওই প্যারাসাইট থেকে বাঁচাচ্ছে কে, রোমেরো মাছ। তাহলে শার্ক আর রোমেরো দুজনের ক্ষেত্রে ব্যাপারটা কি, দুজনেরই উপকার। রোমেরোকে শার্ক অ্যাটাক করছে না, কিন্তু রোমেরো শার্কের বডি থেকে যারা আছে তাদেরকে ফুড হিসাবে কালেক্ট করছে। তাহলে কি, তাহলে দুজনের ক্ষেত্রে মিথজীবী রিলেশনশিপ পেলাম। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মৃতজীবী। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মৃতজীবী, ঠিক আছে। মৃতজীবীর ক্ষেত্রে কি, যারা ডেড বা ডিকেইং পচা গলা জিনিসের উপরে বংশবিস্তার করছে, তারা হচ্ছে মৃতজীবী। যেমন এর মধ্যে কে কে পড়বে, শামুক পড়বে, কেঁচো পড়বে, তারা কি ডেড বডির উপরে সার্ভাইভ করছে। যেমন আরও কিছু আছে, আরও কিছু মাছি যারা এদেরকে ফিড করে, এটা একটু ডিটেল বলবো, ঠিক আছে।
এটার ক্ষেত্রে ডিটেলটা কি, এখানে ধরো তোমার একটা ডেড বডি পড়ে আছে, ঠিক আছে, সেই ডেড বডির যখন ডেড বডি ডিকম্পোজ করছে, এই ডিকম্পোজিংয়ের এক একটা টাইম স্প্যানে এক একটা টাইপের ফ্লাই আসে, ঠিক আছে। সেই ফ্লাইয়ের বেসিসে আমরা বলতে পারি যে ওই ডেড বডির বয়স কতদিন বয়স হয়েছে ডেড বডিটা, ঠিক আছে। এবার এই মৃতজীবীর মধ্যে তারাও কিন্তু পড়ে, এবং এই যে ফ্যামিলি তার মধ্যে এখানে কেঁচো, শামুক এরা এক্সাম্পল বটে, বইতে দেওয়া আছে তোমাদের ভালো মানে এগুলো খুব একটা ভালো এক্সাম্পল নয়। যদি ভালো এক্সাম্পল দিতে চাও তাহলে ব্লো ফ্লাইজের কথা বলতে হবে, ব্লো ফ্লাই, ঠিক আছে। সেটা কি জিনিস দেখাচ্ছি, ধরো একটা ডেড বডি এরকম পড়ে আছে এখানে, ঠিক আছে। তুমি যখন প্রথম একটা মাছ ধরো পড়ে আছে বাজারে, মাছ একটা নিয়ে এসে রাস্তায় ফেলে রাখলে মরা মাছের দেখবে 2-3 ঘন্টা পরে দেখবে প্রচুর পিঁপড়ে অ্যাটাক করে, তাই তো। এবার পিঁপড়ের পরে দেখবে কিছু কিছু মাছি আছে যেগুলো ফলে বসে, ঠিক আছে। সেই ফলে বসে যে মাছিগুলো, সেই মাছিগুলো আসলে একটা সময়, তারপরে আরও কিছুটা পচে গেল, তারপরে দেখবে নীল নীল মাছি আসে। বাজারে যদি যাও মাছের বাজারে দেখবে নীল নীল গোল গোল মাছি দেখতে পাবে, লাল লাল চোখ, নীল রঙের মাছি, ব্লু বাটারফ্লাই বলা হয় ওগুলোকে, বা ব্লো ফ্লাইজ বলা হয়। ওরা কি করে, এই ডেড বডির যে ওপেন পোরগুলো থাকে সেখানে কি করবে, ডিম পারবে, এবং তার থেকে দেখবে ম্যাগট বেরোয়। অনেক সময় বাড়িতে ভাতটা যদি অনেকদিন না ফেলে দেওয়া হয় দেখবে গায়ে চালের দানার মতন শক্ত 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 হয়ে থাকে, সেই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ম্যাগট, এবং সেগুলো থেকে একটা নতুন মাছি জন্মায়, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে ইনসেক্ট যারা আমরা দেখি তারা জেনারেলি 4টে লাইফ স্প্যানে আমরা দেখেছি এতদিন অবধি। কে যেমন প্রজাপতির ক্ষেত্রে কি হয়, প্রথম কি হয়, ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে অ্যাডাল্ট। আমরা আরশোলার ক্ষেত্রে কি পড়েছিলাম, আরশোলার ক্ষেত্রে দেখেছিলাম যে আরশোলা তার থেকে কি হচ্ছে, ডিম থেকে নিম, মানে সাদা সাদা ছোটো ছোটো আরশোলা যেটা পরে বড় হয়, তারপরে পূর্ণাঙ্গ, 3টে স্টেপ। সেরকমই মাছির ক্ষেত্রে যেটা হয়, ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে এগ, তারপরে যেটা হয় ম্যাগট, তারপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডাল্ট, ঠিক আছে। এই যে ম্যাগট স্টেজটা এটা অনেকটা দেখতে চালের দানার মতো, যেগুলো দেখবে বালতির মধ্যে যদি ডাস্টবিন না ফেলো অনেকদিন দেখবে ভিতরে জমে থাকে, সেগুলোকে বলা হয় ম্যাগট, এবং সেগুলো হচ্ছে মাছির লার্ভা বলতে পারো। এবার এরা যখন ধরো ডেড বডি একটা ছিল, সেই ডেড বডির মধ্যে কিছু মাছি এসে ডিম পারলো। ডিম পাড়া মানে কি, যত ডিম পারবে আস্তে আস্তে, যত ডিমগুলো থেকে কী বেরোবে, ম্যাগট বেরোবে, সেই ম্যাগটগুলো মুভমেন্ট করবে, এবং মুভমেন্ট করার জন্য কী হবে, সেই ডেড বডি যেটা ছিল সেটা কী হবে, আস্তে আস্তে পচতে শুরু করবে, তাই তো। যত ওপেন পোর হবে, যত এয়ারের কন্ট্যাক্টে থাকবে তত বেশি পচবে। এবার এই যে প্রসেসটা, তার মাধ্যমে এরা বংশ বিস্তার করছে, কারণ এরা কি নিজের ফুড পাচ্ছে ওখান থেকে এবং বংশ বিস্তার করছে, ঠিক আছে। এবং এই যে উইংটা, এটাকে একটা কাজে ইউজ করা হয় এখন, সেটাকে বলা হয় ফরেনসিক বায়োলজি, ঠিক আছে। ফরেনসিক্সের খুব ডিমান্ড বাজারে এখন। ধরো এই যে কয়েকদিন আগে, আজ থেকে 5 বছর আগে, তোমরা তখন ছোটো, পার্কস্ট্রিটে একটা কঙ্কাল কাণ্ড করে একটা কেস হয়েছিল, এবং সেখানে একজন লোক সে কঙ্কাল নিয়ে ঘুমোতো, এবং সেই কঙ্কালটা কতদিন আগে সেটা পাওয়া যায়নি, মানে বাড়িতে মেরে দিয়েছে, বাকি জিনিসপত্র সব পুড়িয়ে দিয়েছিল, এবং বাড়িতে যে কুকুর ছিল তাকে মেরে দিয়ে ওই পচা গলার মধ্যেই থাকতো, খুব মানে নার্সিসিস্ট একটা জিনিস। এবং সেই পচা গলা জিনিসের সময় ও আগুন লাগিয়ে দেয় পচা জিনিসের উপরে, তাতে হাড়গুলো পুড়ে পড়েছিল কিন্তু বাকি মাংসগুলো পুড়ে গেছে। এবং সেই সময় ওই পচা গলা যে জিনিস, সেখানে যখন আগুন দেওয়া হয়েছিল সেখানে কিছু পোড়া মাছি পাওয়া যায়, ডেড বডি পাওয়া যায়, এবং তাই দেখে ডিটারমাইন করা হয়েছিল যে কতদিন আগে খুনটা হয়েছে, ঠিক আছে। এবং ওর বাড়ির অনেকজনকে, বাড়ির কিছু পরিবারের লোকজন এবং বাড়ির যে কুকুর তাকেও মেরে ফেলেছিল। এবং এই যে স্টাডিটা, সেটা কি করে বললাম আমি, ওই মাছির ডেড বডি দেখে। তার মানে এটা রেকর্ডেড যে এক একটা সময়ে স্প্যানে এক একটা মাছি আসে, তাহলে সেই বেসিসে আমি ফরেনসিক উইংয়েও দেখতে পারি। সেটা কিসের বেসিসে, এই মৃতজীবী মানে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনে। কারণ ওই ব্লো ফ্লাইজ কী করে, ডেড বডির উপরে ফিট করে, পচা গলা জিনিসে ফিট করে। তুমি নর্মাল জ্যান্ত মাছ ফেলে রাখো, হবে না। জলে পুকুরে মাছে তো ব্লো ফ্লাই অ্যাটাক করে না, কিন্তু পচা মাছে করে। তার মানে কি, সেটাও টাইপ অফ নিউট্রিশন। এখানে ব্লো ফ্লাইজ ইউজ করতে পারো, ঠিক আছে। যে ব্লু বাটারফ্লাই বলা হয়, সবুজ সবুজ মাছি হয়। আমি একটা ছবি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি, আচ্ছা, কপ্রোফ্যাগি যারা, কপ্রোফ্যাগির ক্ষেত্রে কি বলা হয়, কপ্রোফ্যাগি হচ্ছে তারা
যাদের ক্ষেত্রে একই ফুড একই ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে দুবার যায়, ঠিক আছে? তার মানে তারা কারা? যাদের ক্ষেত্রে একই ফুড একই ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে দুবার যাবে তারা কারা? যেমন গিনিপিগ। গিনিপিগ কী করে? গিনিপিগ একবার স্টুলিং করে, তাই তো? প্রথমবার একবার খাবার খেলে এবং প্রথমবার ওরা লিকুইড স্টুল দেয়, ঠিক আছে? এবং সেই স্টুলটাকে ওরা আবার খায়, তারপরে ওটা একটা সলিড স্টুল দেয়। এবং এই যে দুটো প্রসেস দিয়ে যায় এবং নিজে যেটা খায়, নিজের স্টুল যারা নিজেরা খায় তাদেরকে বলা হয় কপ্রোফ্যাগি, ঠিক আছে? এই একই সেন্সে গরু কিন্তু কপ্রোফ্যাগি নয়। কেন নয়? কারণ গরুও একবার খায় এবং সেটাকে উগড়ে দিয়ে আবার সেটাকে চেবায়, কিন্তু একই ফুড ও ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে দুবার ট্রাভেল করছে না, একটা স্পেসিফিক পার্টে দুবার আসছে কিন্তু গোটা বডি দিয়ে দুবার যাচ্ছে না। তার জন্য গরুকে আমি কপ্রোফ্যাগি বলতে পারবো না, ঠিক আছে? গরু স্পেসিফিক্যালি রুমিন্যান্টস, কারণ সেটা আমি ওই স্টমাকের যখন এক্সপ্লেনেশন দিই তখন বলেছিলাম। রুমিন্যান্টসের ক্ষেত্রে কী হবে? একই ডাইজেস্টিভ ট্র্যাক্টে আসবে এবং একটা স্পেসিফিক পার্ট থেকে আবার বাইরে দিতে যাবে, কিন্তু এর ক্ষেত্রে কি একই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে একই ফুড দুবার যাবে। তারা হচ্ছে কপ্রোফ্যাগি, যারা হচ্ছে গিনিপিগ, ঠিক আছে? আমাদের সব থেকে ভালো এক্সাম্পল কাছে সেটা হচ্ছে গিনিপিগ বা কেভিয়া পোরসেলাস, ঠিক আছে? আর কারা আছে? শুয়োর। তারা কি হয়? স্টুল খায় কিছুটা, মানে তারা স্টুল টুল খেয়ে থাকে, বেঁচে থাকে। এরকম আরও অনেক এক্সাম্পল পাবে। তার মানে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কপ্রোফ্যাগি, কেভিয়া পোরসেলাস বা গিনিপিগ, যারা একই ফুড, যারা একই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে দুবার ট্রাভেল করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরে যে পার্টটা আসবো আমরা কপ্রোফ্যাগির পরে, সেটা হচ্ছে স্যাঙ্গুইনিভুরি। স্যাঙ্গুইনিভুরি, ঠিক আছে? বা স্যাঙ্গুইনিভুরি। স্যাঙ্গুইনিভুরি কারা? যারা ব্লাডে ফিড করে, অন্যদের ব্লাডে ফিড করে, ঠিক আছে? যেমন আমাদের যোগকে বলতে পারো, কারণ যোগ কী করে? যার বডিতে লেগে থাকে তার বডি থেকে ব্লাড কালেক্ট করে। যেমন আমরা স্যাঙ্গুইনিভুরি টাইপ অফ প্যারাসাইটও ধরতে পারো এদিকে, কারণ এটা যেখানে থাকছে সেখানকার ক্ষতি করছে। স্যাঙ্গুইনিভুরি যারা যারা রক্ত শোষে, তেমন কারা আছে? জোঁক আছে, ভ্যাম্পায়ার ব্যাটস আছে, যেগুলো ব্যাটম্যান সিরিজ দেখানো হয়েছিল, যেগুলো তারা করেছিল, সেগুলো হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাটস, তাই তো? তারা, এবং আরও কি ধরতে পারে? এগুলি যেটা বললাম একটু আগে, তারা হতে পারে। এবং যারা অন্যের ব্লাডে ফিট করে, মশার ক্ষেত্রেও, মশা পার্শিয়ালি, পুরোপুরি নয়। কেন? কারণ মশার ক্ষেত্রে দুটো যারা ফ্যামিলির, মানে দুটো টাইপের মেম্বার, দুটো জেন্ডার, একটা মেল একটা ফিমেল। মেল কিন্তু কোনোদিন স্টুল ব্লাড ড্রিঙ্ক করে না, বডিতে ব্লাড কনজিউম করে না, কিন্তু ফিমেলরা করে। কেন করে ফিমেলরা? ফিমেলরা কিন্তু ওরা ওদের ফুড নয়, ওরা কিন্তু খাওয়ার জন্য করে না। কারণ আমাদের ক্ষেত্রে ফিমেলরা যারা আছে, ওদের মশাদের যারা ফিমেল, আমাদের যারা ফিমেল, তাদের ক্ষেত্রে ওভুলেশনের জন্য কোনো স্পেসিফিক টেম্পারেচারের দরকার নেই, তারা নিজেদের বডি হরমোনের জন্য এটা কন্ট্রোল করতে পারে। কিন্তু স্ত্রী মশা যারা, তাদের ক্ষেত্রে ওই যে ওদের ডিম্বাণু যে নিঃসরণ হবে বা ওভুলেশন হবে, তার জন্য একটা স্পেসিফিক টেম্পারেচার দরকার। তাই জন্য ওদের বডি নর্মালি কি আমাদের তুলনায় ঠান্ডা, এবং তার জন্য সেই টেম্পারেচারটার ওপর কোথা থেকে নেয়? আমাদের ব্লাড থেকে নেয়। যখন আমাদের ব্লাড সাকশন করে, সেই ব্লাডের টেম্পারেচার তুলনামূলক বেশি, তার জন্যে ওদের ওভুলেশনটা কমপ্লিট হয় এবং ওরা রক্ত খেতে বাধ্য। ওরা শখে খায় না রক্ত, কারণ যদি না খায় রক্ত তাহলে ওদের বংশ বিস্তার হবে না। বংশ বিস্তার না হলে ওদের স্পিসিসটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, তার জন্য ওরা আমাদের বডি থেকে ব্লাড কালেক্ট করে, ঠিক আছে? স্যাঙ্গুইনিভুরি কি? যারা নিউট্রিশনের জন্যই ব্লাডকে ফিট করে, তারা হচ্ছে স্যাঙ্গুইনিভুরি। কিন্তু ওরা কি পার্শিয়ালি স্যাঙ্গুইনিভুরি বলতে পারি আমি, কারণ ব্লাড কালেক্ট করে, কিন্তু সবাই তো করে না, ওদের স্পেসিফিক হ্যাবিটেট তো না, ঠিক আছে? তারা হচ্ছে স্যাঙ্গুইনিভুরি। তাহলে আমার প্রাণী পুষ্টির মধ্যে এই কটা পার্ট গেল। স্যাঙ্গুইনিভুরির মধ্যে এক্সাম্পল বললাম যোগ, ভ্যাম্পায়ার ব্যাট, এরা। তাহলে পরপর একবার বলে নিই কী কী বললাম। পরজীবী যারা, তারা হচ্ছে প্যারাসাইট, তাই তো? দুরকম হতে পারে, অন্তঃবহি। অন্ত যদি হয় তাহলে তার মধ্যে বডির ভিতরে থাকবে এবং পোষকের ক্ষতি করবে, বহির ক্ষেত্রেও তাই, বডির বাইরে থাকবে কিন্তু পোষকের ক্ষতি করবে। মিথজীবী কারা কি? যেক্ষেত্রে দুজনেরই লাভ হবে, তাই তো? তারা হচ্ছে মিথজীবী। আমাদের যেমন ইকোলাই থাকে ইয়েতে, আমাদের ক্ষুদ্রান্তে যেমন ইকোলাই থাকে, যে কী করে? ভিটামিন B12 সিনথেসিসে সাহায্য করে, সেটাও টাইপ অফ মিথজীবী। এবার মৃতজীবীর মধ্যে কি বললাম? মৃতজীবীর মধ্যে বললাম যারা ডেড অ্যান্ড ডিকেইং মেটেরিয়ালের উপরে থাকবে, বড় হবে, মানে পচা গলা জিনিসের উপরে, তারা। আমি ব্লো ফ্লাইয়ের এক্সাম্পলটা বলেছি, বা ব্লো ফ্লাই বা ব্লু বটল ফ্লাইও বলতে পারো, ব্লু বটল ফ্লাই, ঠিক আছে? তারপরে কি বললাম? কপ্রোফ্যাগি বা কেভিয়া পোরসেলাস কি একই ফুড একই ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে দুবার ট্রাভেল করবে, তারা কপ্রোফ্যাগি।
তারপরে কারা বললাম স্যাঙ্গুইনি বডি, যারা ব্লাডের জন্য অন্যের উপর ডিপেন্ড, ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হলোজোয়িক নিউট্রিশন, ঠিক আছে। আমরা পুষ্টি, উদ্ভিদ পুষ্টি, প্রাণী পুষ্টিটা মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা হলোজোয়িক নিউট্রিশন দেখব। দেখো তাহলে আমরা পুষ্টি এখানে দেখলাম, এবার আমরা হলোজোয়িক নিউট্রিশনটা দেখবো কী জিনিস, ঠিক আছে। তোমাদের টপিক আছে হলোজোয়িক নিউট্রিশন, সেটা দেখবো। কারণ আমরা পুষ্টির ক্ষেত্রে কতগুলো প্রসেস বলেছিলাম, যে খাদ্য গ্রহণ, পরিপাক, বিপাক, শোষণ, বহিষ্করণ, এই পার্টগুলোকে আমরা একটু বলতে হবে, ঠিক আছে। তাহলে হলোজোয়িক নিউট্রিশন বা প্রাণীজ পুষ্টি বলা হয়, হলোজোয়িক পুষ্টি বা প্রাণী পুষ্টি বলতে পারি আমরা, ঠিক আছে। এই হলোজোয়িক নিউট্রিশনের ক্ষেত্রে যেটা দেখতে পাবো গ্রিক, ঠিক আছে, গ্রিক ওয়ার্ড থেকে এসছে এটা। গ্রিক ওয়ার্ড যদি হলো ধরি, গ্রিক ওয়ার্ড হলো মানে হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে, মানে কমপ্লিট নিউট্রিশন। আর জু থেকে জুলজি হয়, তার মানে জু মানে প্রাণী, তার মানে হলোজোয়িক পুষ্টি মানে সম্পূর্ণ প্রাণী পুষ্টি। প্রাণীদের ক্ষেত্রে সম্পূর্ণ পুষ্টি কীভাবে হয় সেটা, যে প্রসেসে হয় সেটাকে আমরা হলোজোয়িক পুষ্টি বলবো। যেমন আমরা হলোজোয়িক অ্যানিমালস, কারণ কি আমাদের বডিতে একটা কমপ্লিট প্রসেসে পুষ্টি কমপ্লিট হয়, তাই তো, পরপর একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, তাই তো। তাহলে এই স্টেপগুলো কী কী বলেছিলাম, এর কতগুলো স্টেপ বলেছিলাম। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, তাই তো। আমাদের খাদ্য গ্রহণের মাধ্যম কি, খাদ্য গ্রহণ আমরা কিসের মাধ্যমে করছি, আমরা মুখ, জিভ, আলজিভ, দাঁত এগুলোর মাধ্যমে খাদ্য গ্রহণ করছি। মুখবিবরের যে পার্টটা, সেখান থেকে খাদ্য গ্রহণ করছি, এবং সেই গৃহীত খাদ্য কোথায় যাচ্ছে, বিভিন্ন বডিতে যাচ্ছে। আমাদের ইসোফেগাসও খাদ্য গ্রহণের একটা মাধ্যম, কারণ আমাদের মুখে একমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়, বাকিটা তো পরের পার্ট থেকে হয়। তাহলে ইসোফেগাসও কিছুটা মাধ্যম বা গ্রাসনালী। তারপরে খাদ্য গ্রহণ আমি করলাম, খাদ্য গ্রহণের পরে কি আসবে, প্রথম পার্ট হচ্ছে খাদ্য গ্রহণ, 2 নম্বর যেটা সেটা হচ্ছে পরিপাক, ঠিক আছে। পরিপাক কি, তুমি খাবার খেলে এবং খাবার যেটা খেলে সেটা কি অনেক লং চেন ফুড, অনেক বড় বড় স্ট্রাকচারের খাবার, তাই তো। অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো বড় অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হয়েছে, কিন্তু তোমার বডিতে কী দরকার, প্রোটিনকে দরকার। কার্বোহাইড্রেট প্রচুর বড় খেয়েছো, তুমি ডাইস্যাকারাইড খেয়েছো, পলিস্যাকারাইড খেয়েছো, তোমার একটা মনোস্যাকারাইড দরকার, তাহলে সেটাকে ব্রেকডাউন করা হবে। ব্রেকডাউন করার যে প্রসেস সেটা হচ্ছে পরিপাক। কোথায় হয়, মুখবিবরে হয়, পাকস্থলিতে হয়, অগ্নাশয়ের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে হচ্ছে, অগ্নাশয় হেল্প করছে, ক্ষুদ্রান্তে হচ্ছে, বৃহদন্তেও কিছুটা, তাই তো। এই যে টোটাল প্রসেসটা, তাহলে সেটা হচ্ছে পরিপাক। পরিপাকের পরে কি আসবে, শোষণ। শোষণ বলতে গেলে আর একটা জিনিস ভালো করে মনে করে দেখো, আমি একটা পার্ট বলেছিলাম ভিলি বা ভিলাই। আমাদের ক্ষুদ্রান্তে কি থাকে, ভিলি বা ভিলাই থাকে, ভিলাইয়ের মধ্যে ল্যাকটিয়াল থাকে, সেই ল্যাকটিয়ালের মাধ্যমে কি হয়, বিভিন্ন রক্তবাহগুলোতে খাবার পৌঁছে যায়, তাই তো। এই যে রক্তবাহতে পৌঁছে যাচ্ছে সেটা হচ্ছে শোষণের মাধ্যম, তাই তো। ল্যাকটিয়াল থেকে বাকিগুলোতে ছড়িয়ে পড়ছে, তাই তো। সেই ল্যাকটিয়ালের মাধ্যমে কি হচ্ছে, শোষণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে শোষণ, একটা প্রসেস। শোষণের পরে কি দেখবো আমরা, আত্তীকরণ, তাই তো। অঙ্গারাত্তীকরণ পড়েছো আগে, আত্তীকরণের মাধ্যমে কি হবে, আত্তীকরণের মাধ্যমে যে খাবারটা তুমি খেলে সেই খাবারের যে এক্সেসিভ পার্টটা সেটা তোমার বডিতে অ্যাসিমিলেটেড হবে। যেমন ধরো তুমি কার্বোহাইড্রেট খেলে, কার্বোহাইড্রেট খাওয়ার পরে সেই যে কার্বন কন্টেন্টটা বা প্রোটিন খেলে সেই প্রোটিন কন্টেন্টটা তোমার বডিতে স্টোর হয়ে যাচ্ছে, তাই তো। তোমার বডিতে পুরোপুরি অঙ্গীভূত হচ্ছে, একদম বডিতে চলে আসছে, তার জন্য সেটাকে বলা হয় আত্তীকরণ। এই প্রসেসটা হচ্ছে আত্তীকরণ, এটা পৌষ্টিকনালীর বাইরে ঘটবে, এটা পৌষ্টিকনালীর মধ্যে কিন্তু কোনো সময় হবে না। বাকি যে প্রসেসগুলো এতক্ষণ বললাম সেগুলো সব করে পৌষ্টিকনালীর মধ্যে আসছে। এটা পৌষ্টিকনালী শুরু হচ্ছে, পৌষ্টিকনালীর মধ্যে ঘটছে, এটাও তাই বিদিতে হচ্ছে। এই আত্তীকরণটা কিন্তু পৌষ্টিকনালীর বাইরে হবে, কারণ সেই যে মলিকুলগুলো আসলো যেগুলো শোষণের মাধ্যমে যাবে বিভিন্ন পার্টে, সেগুলো সেই বডির বিভিন্ন পার্টে স্টোর হবে, সেটা হচ্ছে আত্তীকরণ। এবং তার লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে বহিষ্করণ। বহিষ্করণ, তাই তো। বহিষ্করণ কি, তুমি যে খাবারটা খেলে সেই খাবারটার মধ্যে যা নিউট্রিয়েন্ট ছিল, যা শোষণ বা আত্তীকরণ করা যেত, সেগুলো সবকটা অ্যাবজর্ব করে নেওয়ার পরে যে এক্সেস পার্টটা পড়ে থাকলো সেটা কি হবে, অ্যাজ টুল তোমার বডির বাইরে যাবে। তাহলে সেই প্রসেসটার নাম বহিষ্করণ। বহিষ্করণ ক্ষেত্রে আর একটা জিনিস আমরা ধরতে পারি, রেচনকে ইনক্লুড করতে পারি। কেন, কারণ ধরো তোমার বডিতে তুমি প্রচুর পরিমাণে প্রোটিন খেয়েছো, এবার সেই প্রোটিনটা যখন পরিপাক হবে তখনও কী করবে, ক্রিয়েটিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো তৈরি করবে বিপাকের পরে, যখন তোমার বডিতে বিপাক হচ্ছে টোটাল প্রসেসে পরিপাকের সময়।
তখন যে বিপাক হচ্ছে তার জন্য কি ওগুলো বিভিন্ন অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো তৈরি করবে, তাহলে সেখান থেকে যেগুলো আসবে সেটা রেশনের দিকেও যেতে পারে। আমাদের যে কোনো প্রাণী পুষ্টির এই কটা প্রসেস মেনটেন হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে আমাদের কি কি জানা গেল, আমরা পুষ্টির মোডগুলো জানলাম, পুষ্টি কী কী ভাবে হয় জানলাম, কোন কোন প্রসেসে দিয়ে হয় তা জানলাম, পুষ্টি যেখানে হয় তার স্ট্রাকচারটা আমি জেনেছি, সেই স্ট্রাকচারটা কোথায় ছিল, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা শিখেছি। এবার ডাইজেস্টিভ সিস্টেম কী করে কাজ করে সেটা আমরা পরের পার্টে দেখব, ঠিক আছে। এর পরের পার্টের ভিডিওটা তোমরা হয়তো মঙ্গলবার বা বুধবার পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এই দিকের পার্টে একটু সমস্যা ছিল, নেট ফেট ছিল না, আমার ওয়াইফাই পড়ে গেছিলো, তার জন্য নেট করতেছি ইয়ে করতে পারিনি, ফোনের নেট দিয়ে হচ্ছিল না, তার জন্য এই পরপর তোমরা এই উইকে অনেকগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতন এখানেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই সাবস্ক্রাইব করনি, আর পারলে আমার প্লেয়ারটা দেখে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ।